সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির পর্দায়। ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে আপনাদের সাথে আছি আমি সালমা শাকিলা। দর্শক, আমাদের এই আয়োজনটিতে আজ আমরা কথা বলবো মাংসপেশির ব্যথার কারণ ও প্রতিকার হিসেবে। মাংসপেশির ব্যথা একটি অন্যতম যন্ত্রণাদায়ক অনুভূতি। এই ধরনের ব্যথা তীব্র কিংবা শুষ্ক এবং যেকোনো ধরনের হতে পারে। এই মাংসপেশির ব্যথার চিকিৎসা ও প্রতিকার নিয়ে আমাদের আজকের আয়োজনটি সাজানো হয়েছে। সাথে আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনটিতে। জি, আপনাকেও ধন্যবাদ। স্যার, যেমনটি বলছিলাম যে মাংসপেশির ব্যথা কিন্তু খুবই যন্ত্রণাদায়ক হয়ে থাকে এবং যারা এই বিষয়টিতে ভুক্তভোগী তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই আলোচনাটি হয়তো উপকারে আসবে, আমরা সেই প্রত্যাশায় রাখছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। জি। দর্শক, এনটিভির পর্দায় অনুষ্ঠানটি সরাসরি চলছে। আপনাদের যেকোনো প্রশ্ন থাকলে আপনারা আপনাদের প্রশ্নটি নিয়ে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। যাবতীয় তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন, যাতে করে অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনাদেরকে পরামর্শ দিতে আমাদের সুবিধা হয়। স্যার, যেমনটি বলছিলাম যে মাংসপেশির ব্যথা আ এবং এর যে কারণ, চিকিৎসা, প্রতিকার নিয়ে আমাদের আজকের আয়োজন। শুরুতেই যদি একটু জিজ্ঞেস করি যে আসলে মাংসপেশির ব্যথাটি কি এবং এর পেছনে কি কারণ থাকে? জি, অনেক ধন্যবাদ। মাংসপেশির ব্যথা বলতে আমরা যে ব্যথাগুলা শুধুমাত্র মাংসে অনুভব করি, সেই বিষয়গুলা নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে বেশ কিছু কারণ রয়েছে যে কারণে এই মাংসপেশির ব্যথা হতে পারে, সেগুলো আমরা একটু আলাপ করব। তো কি কারণে এই মাংসপেশির ব্যথা হতে পারে? তার মধ্যে প্রথমত যেটা আমরা পাই যে হঠাৎ করে যদি আমরা কোনো ওয়ার্ম আপ ছাড়া কোনো এক্সারসাইজ করতে যাই বা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি হয়, সেক্ষেত্রে এরকম মাংসপেশির ব্যথা হতে পারে। এটাকে আমরা ফিজিওলজিক্যাল রেসপন্স বলি। যেমন দেখা যায় যে আমরা হঠাৎ করে একদিন কেউ ফুটবল খেলতে গেলাম, সেডেন্টারি মনে করেন রেগুলার খেলা হয় না, হঠাৎ করে একদিন খেলতে গেল, তার মাংসপেশির ব্যথা হতে পারে। সেটা এটা কিন্তু কোনো ডিজিজ নয়, এমনিতেই হতে পারে। কিন্তু এটা সাময়িকভাবে হয় এবং আমরা যখন এটা নোটিস করি আর ২ দিন রেস্ট নিলে এটা আবার চলে যায়। এছাড়া দেখা যায় বিভিন্ন আঘাতজনিত কারণে হতে পারে। হঠাৎ করে আমরা ভারী কিছু একটা উঠাইতে গেলাম, ব্যথা পেলাম বা পড়ে যেয়ে আঘাত পেলাম, সেক্ষেত্রে আমাদের এই ধরনের মাংসপেশি ব্যথা হতে পারে। এর এরপরে যেটা আমরা দেখি যে অনেকক্ষণ আমরা একই পজিশনে বসে কাজ করছি বা অনেকক্ষণ একই পজিশনে দাঁড়িয়ে কাজ করছি, এইসব ক্ষেত্রেও এই মাংসপেশি ব্যথা হতে পারে। এছাড়া দেখা যায় যে আমাদের বিভিন্ন নার্ভ রুট, যেমন ঘাড় থেকে যে নার্ভ গুলো আমাদের হাতের দিকে যাচ্ছে, আবার কোমর থেকে যে নার্ভ গুলো পায়ের দিকে যাচ্ছে, সেই নার্ভের উপর যদি চেপে থাকে এবং সেই নার্ভের যে ডিস্ট্রিবিউশন এরিয়া, সেক্ষেত্রে যে মাংসপেশি বা ইয়েগুলোকে সাপ্লাই দেয়, সেই নার্ভ গুলা আঘাতজনিত কারণে বা সেই নার্ভের কম্প্রেশন জনিত কারণে ওই এরিয়ার মাংসপেশিগুলো ব্যথা অনুভব করি। এছাড়া দেখা যায় যে কিছু ভাইরাল ইনফেকশন থেকে আমাদের অনেক সময় ব্যথা হতে পারে, যেমন ইনফ্লুয়েঞ্জা বা বিভিন্ন রকম ভাইরাল যে ইয়েগুলো আমাদের অনেক সময় আক্রমণ করে, সেক্ষেত্রে সারা শরীর দেখা যায় যে একটু ম্যাজম্যাজ করছে, সারা শরীর ব্যথা অনুভব করছে, একটু আমরা জ্বর অনুভব করি। এছাড়া বিভিন্ন মানে স্প্রেইন বা স্ট্রেইন এর মতো ঘটনা ঘটে। দেখা যায় যে কোনো কিছু হঠাৎ করে আমরা পুল করতে গেলাম, মাংসপেশিটা একটু টেনে ধরলো। কোথাও আমরা একটু টুইস্টিং হলো বা যেমন আমরা অ্যাঙ্কেল জয়েন্টের কথা ধরি, অ্যাঙ্কেল স্প্রেইন হয় বা শোল্ডার জয়েন্টে আমরা কোনো কিছু একটু বাঁকা হয়ে নিতে গেলাম বা একটু সাইড থেকে ভুল দেহভঙ্গিতে অনেক সময় এই ধরনের মাংসপেশি ব্যথা হতে পারে। এছাড়া আমরা আরেকটা পাই, যেমন ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হলে, যেমন শরীরে যদি আমাদের পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই জাতীয় উপাদানের ঘাটতি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে মাংসপেশি পুল করে বা মাংসপেশি ব্যথা করে। বিশেষ করে হাঁটুর নিচে যে মাংসপেশিগুলা, যেটাকে আমরা কাপ মাসল বলি, সেই মাসলগুলাতে অনেক সময় ব্যথা আমরা পেয়ে থাকি। তো এরকম আসলে মাল্টিপল কারণ রয়েছে, যে কারণগুলাতে আসলে এরকম মাংসপেশির ব্যথা হতে পারে। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বেশ কয়েকটি কারণ আমাদেরকে জানিয়েছেন। মাংসপেশিতে ব্যথার কারণ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদেরকে। তার মধ্যে ১ম এই বলেছিলেন যে স্যার অ্যাক্সিডেন্টাল কজ বা যেকোনো সাডেনলি খেলতে গিয়ে বা হঠাৎ করে হোঁচট খেয়ে বা কোনো কিছু তুলতে গিয়ে হতে পারে মাংসপেশিতে ব্যথা। এই অ্যাক্সিডেন্টাল কজ সম্পর্কে আমরা তো আগে থেকে সতর্ক হতে পারি না। এবং যখন এই বিষয়গুলো ঘটে থাকে, তাৎক্ষণিকভাবে সেই মানুষটির বা সেই রোগীটির করণীয় কি, সেই বিষয়টিতে জানতে চাইবো স্যার আপনার কাছে। জি, ধন্যবাদ। এই ধরনের যেকোনো আঘাত বা ট্রমার ক্ষেত্রে আমরা একটা জিনিস বলি যে, যতটুকু সম্ভব ওই জায়গাটাকে চিহ্নিত করা বা ব্যথাযুক্ত স্থানটাকে একটু আইস কম্প্রেশন দেওয়া, মানে ঠান্ডা সেঁক দেওয়া, বরফ দিয়ে সেঁক দেওয়ার সাথে জায়গাটাকে রেস্টে রাখা বা বিশ্রামে রাখা। যদি হাত-পা বা
ডিস্টাল অংশে হয়, আমাদের শরীরের নিচের অংশে হয়, সেক্ষেত্রে সেই জায়গাটাকে একটু উঁচু করে রাখা। পায়ের দিকে হলে বালিশের উপর দিয়ে উঁচু করে রাখা, হাতের দিকে হলে একটু সাপোর্ট দিয়ে উঁচু করে রাখা, যাতে এই জায়গাটা সোয়েলিং না হয় বা ফুলে না যায়। এবং যদি এটার তীব্রতা খুব বেশি হয়, সেক্ষেত্রে দেরি না করে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায়। ভেতরে মাংসপেশি ছাড়াও আরো কিছু জিনিস আমাদের শরীরে থাকে। সেক্ষেত্রে নার্ভ ইনজুরি হতে পারে বা এর পরের অবস্থানে যেটা থাকে আমাদের বোনস বা হাড় থাকে। সো সেই ক্ষেত্রে অনেক সময় মাংসপেশির পাশাপাশি হাড় ক্ষতিগ্রস্ত হলো কিনা, হাড়ে অনেক সময় ক্র্যাক, ফ্র্যাকচার দেখা দেয়। তো এইসব ক্ষেত্রে দেরি না করে বা অবহেলা না করে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। স্যার ধন্যবাদ জানাচ্ছি। স্যার আপনাদের কাছে এমন কি কখনো কোনো কেস এসেছে যে দেখা গেছে যে সাডেনলি তারা অ্যাক্সিডেন্টাল কেস ছিল, কিন্তু তারা তাৎক্ষণিকভাবে কোনো চিকিৎসা নেয়নি এবং বিষয়টিকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে প্রশমিত করার চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে এটি অনেক বড় আকারে জটিলতা হয়েছে। এই ধরনের রোগীদের কি আপনারা পেয়েছেন কিনা? জি, নিশ্চয়ই আমরা পেয়েছি। এরকম অনেক ক্ষেত্রে আমরা পাই, বিশেষ করে যারা একটু গ্রাম অঞ্চলে বসবাস করে বা বিভিন্ন আ কৃষিকাজ করে বা অনেক পরিশ্রমের কাজ করে, তারা ১ম দিকে যেকোনো অল্প ব্যথা বা এই ধরনের আঘাত পেলে খুব বেশি গুরুত্ব দেয় না। তো দেখা যায় যে এই পরবর্তীতে তাদের এই সমস্যাটা নিয়ে দীর্ঘমেয়াদী ভুগতে হয়। অনেক সময় দেখা যায় ৬ মাস, ১ বছর পর্যন্ত, যেটা হয়তো উনি ১ম দিকে আসলে বা একটু বিশ্রামে থাকলে এটা হয়তো ৭ থেকে ১০ দিনের মধ্যে সমাধান হয়ে যেতে পারত। কিন্তু দেখা যাচ্ছে যে অবহেলার কারণে এবং প্রপার ট্রিটমেন্ট না হওয়ার কারণে এটা দীর্ঘমেয়াদী ৬ মাস ১ বছর পর্যন্ত তাদের এই কষ্ট বা ভোগান্তি পেতে হয়। যেমন দেখা যায় অনেকে একটা আঘাত পেল, পড়ে গেল উপর থেকে বা কোনো কিছু ভারী জিনিস উঠাইতে যেয়ে নার্ভের উপর কম্প্রেশন হলে অনেক সময় ডিস্ক বালজিং হয়ে যায়, ডিস্ক হার্নিয়েশন হয়ে যায়। তো এইগুলো দেখা যায় যে আমরা প্রাথমিক পর্যায়ে একটু কমপ্লিট রেস্ট, পাশাপাশি ওই জায়গাটাকে হিলিং হওয়ার জন্য আমরা কিছু মেডিকেশন এবং কিছু ফিজিওথেরাপি, কিছু এক্সারসাইজ, এইগুলো টেকনিক আমরা দিই। সেটা ফলো করলে দেখা যায় এটা ৭ থেকে ১০ দিনের মধ্যে অনেকাংশে রোগীরা সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু দেখা যায় যে যখন ওনারা এই ধরনের জিনিসটাকে ইগনোর করে এবং ১ম এই একটু ডিস্ক বালজিং হলো, পরবর্তীতে ওইটা আস্তে, আস্তে হার্নিয়েশন এর দিকে যায় এবং পেইনটা রেডিয়েট করে পোড়া পায়ের দিকে চলে যায়। জটিলতা গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। তখন দেখা যায় যে চিকিৎসাও যেমন একটু ব্যয়বহুল হয়ে যায়, সাথে, সাথে রোগীর কষ্ট বা শারীরিক ভোগান্তিটার পরিমাণও বেড়ে যায়। বেড়ে যায়। স্যার অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি আমাদেরকে মাংসপেশিতে ব্যথা সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন। আরো কিছু পরামর্শ আপনার কাছ থেকে নিব, কিন্তু সময় হলো ছোট্ট একটি বিরতি নিবার। জি, নিশ্চয়ই। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি আ বিষয়ে আমরা কথা বলছি আজ। যেমনটি বলছিলাম যে মাংসপেশিতে ব্যথার কারণ ও প্রতিকার নিয়ে কথা হচ্ছে। বিরতির পর ফিরে এসে থাকছে বিস্তারিত আলোচনা। সাথেই থাকুন। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত ১০ বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে টিভির পর্দায় স্বাস্থ্য কথা আয়োজনটিতে। কথা হচ্ছে আজ মাংসপেশিতে ব্যথা এবং তার প্রতিকার নিয়ে। পরামর্শ দেওয়ার জন্য আছেন আমাদের সাথে ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যার অনেকগুলো পরামর্শ আমাদেরকে দিয়েছেন। ইতিমধ্যে আমাদের সাথে অনেক দর্শক সংযুক্ত হয়েছে। তাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার সামনে তুলে ধরতে চাই। আমাদেরকে প্রশ্ন করেছেন সাবরিনা জান্নাত, লিখেছেন বাত ব্যথা কি ফিজিওথেরাপি নিলে উপকার হয় কিনা? কোমরে ব্যথা এবং সাথে ঘাড়ে তার বাত ব্যথা আছে। স্যার পরামর্শ দিবেন যদি। জি, ধন্যবাদ। আসলে বাত ব্যথা বলতে আমরা, এটা একটা কমন টার্ম। অনেকগুলি বাত রোগ রয়েছে বা ব্যথার বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণ ভেদে চিকিৎসাগুলি আসলে বিভিন্ন রকম থাকে। তার মধ্যে আমরা কিছু, কিছু ক্ষেত্রে দেখতে পাই যে মেডিকেশন বা ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসার প্রয়োজন পড়ে।
তো এই ২ টা ক্ষেত্রেই দেখা যায় যে আমরা একটা সমন্বিত চিকিৎসার কথা বলি। সেক্ষেত্রে কিছু বাত রোগ আছে যেটাকে আমরা অটো ইমিউন ডিজিজ বলি, যেটা আমাদের রোগ প্রতিরোধ যে ক্ষমতা থাকে সেইটা কন্ট্রোল করতে পারে না। সো রোগটাকে নিয়ন্ত্রণের জন্য যেমন ডিজিজ মডিফাইং কিছু ড্রাগ এর প্রয়োজন। পাশাপাশি রোগটা নির্ণয় সাপেক্ষে তার সুস্থতার জন্য রোগী যেহেতু এই রোগগুলা একবারে নির্মূল হয় না, সো এটাকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি রোগী যেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেক্ষেত্রে ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমরা দেখতে পাই অনেক রোগী যারা দীর্ঘমেয়াদী এই ধরনের সমস্যায় ভুগছে, তারা ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন এর মাধ্যমে তারা দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে। স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদেরকে পরবর্তী প্রশ্নটি করেছেন মোহাম্মদ আজমল শাহ আজমল। তিনি লিখেছেন আলোচনাগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি আমাদের সাথে আছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমাদেরকে সাজ্জাদ হোসেন পরবর্তীতে প্রশ্ন করেছেন, স্যার আমার বয়স 29 বছর, কোমর থেকে পায়ের মাংসপেশি অনেক ব্যথা করে এবং জ্বালা পোড়া হয়, সেক্ষেত্রে করণীয় কি? ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে খুবই টিপিক্যাল একটি কোয়েশ্চেন। এই ধরনের প্রায়ই আমরা রোগী পেয়ে থাকি। কোমর থেকে যে নার্ভগুলো আমাদের পায়ের দিকে যাচ্ছে, যদি সেই কোনো কারণে সেই নার্ভের উপর কম্প্রেশন বা চাপ লেগে থাকে, সেক্ষেত্রে এই ধরনের ব্যথা অনুভব করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের পায়ে যে রক্তনালীগুলা রয়েছে, সেই রক্তনালীগুলাতে যদি ব্লাড সার্কুলেশন কম হয় বা কোথাও অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রেও এই ধরনের ব্যথা হতে পারে। এর পাশাপাশি দেখা যায় যে উনি কি ধরনের প্রফেশনের সাথে জড়িত। অনেক সময় দেখা যায় যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করি, তাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তো কারণটা নির্ণয় করাটা আসলে জরুরি এবং সেজন্য উচিত হলো নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া, যিনি ওনার কারণটা এবং ওনাকে অ্যাসেসমেন্ট করে যে রোগটাকে নির্ণয় করবে সেই অনুযায়ী একটা সঠিক গাইডলাইন বা চিকিৎসা তাকে দিবে। যেহেতু উনি বয়স কম, এই বয়সে আমরা দ্রুত এই চিকিৎসকের কাছে গেলে এবং সেই অনুযায়ী যদি পরামর্শ নিই বা চিকিৎসা নিই, আশা করি দ্রুত সুস্থতা পাবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার পরামর্শটি দেবার জন্য। মালেক খান প্রশ্ন করেছেন, তার নাম আমানত, বয়স 27 বছর। সকালবেলা ঘুম থেকে উঠলে পুরো শরীরের মাংসপেশি ব্যথা করে, সেক্ষেত্রে তার করণীয় কি? হ্যাঁ, ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে সকালে যে ঘুম থেকে উঠে ১ম দিকে যে ব্যথা অনুভব করে, এটা অনেকগুলি কারণে হয়। এটার রোগীর অন্যান্য অনেকগুলি হিস্ট্রি আমাদের জানা দরকার পড়ে। যেহেতু ২৭ বছর বয়স, এই বয়সে আমরা বেশ কিছু বাত রোগ বা অটোইমিউন ডিজিজের লক্ষণ প্রকাশ পাই। দেখতে পাই যে কারো যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে আর্লি স্টেজে, ১ম দিকে এরকম সারা শরীর ব্যথা অনুভব করে, ছোট, ছোট জয়েন্ট গুলাতে ব্যথা হয়। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার সময় ব্যথাটা বেশি থাকে। একটু হাঁটাচলা করলে আস্তে, আস্তে ব্যথাটা কমে আসে। তো এই ধরনের উপসর্গগুলা বেশ কিছু রোগের সাথে অনেক সময় মিলে যায়। এজন্য আসলে স্পেসিফিক ভাবে এখন শুধু একটা কথাই রোগ নির্ণয় করা সম্ভব নয়। আমি বলব যে নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যেয়ে তার সমস্যাটাকে বলা এবং সেই অনুযায়ী হয়তো কিছু পরীক্ষা-নিরীক্ষা বা ইনভেস্টিগেশন এর প্রয়োজন পড়তে পারে। রোগটাকে নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের দর্শকদেরকে পরামর্শগুলো দেবার জন্য। এবং দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই, দর্শক আমাদের এই আয়োজনটি চলাকালীন সময়ে আপনারাও কিন্তু প্রশ্ন করতে পারেন। এনটিভির অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের এই আয়োজনটি। আপনাদের প্রশ্নগুলো করবার আগে অবশ্যই যাবতীয় তথ্যগুলোকে আমাদেরকে সহযোগিতা করুন। স্যার যেমনটি বলছিলাম, আপনি বিভিন্ন ধরনের সাডেন কজ এর কারণগুলো নিয়ে জানাচ্ছিলেন এবং তাৎক্ষণিকভাবে কি করণীয় প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানছিলাম। স্যার একটু জানবো আপনার কাছ থেকে যে সাধারণত এই মাংসপেশিতে যারা সমস্যায় ভুগে থাকেন, তাদের ক্ষেত্রে কখন ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন এবং আপনাদের কাছে যখন আসেন, নির্ণয়ের জন্য কি কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেকোনো ব্যথা বা এই জাতীয় সমস্যার ক্ষেত্রে বলি যে, যদি নরমালি একটু আঘাত পাই, ছোটখাটো কোনো চোট বা আঘাত পাই, সেক্ষেত্রে বাসায় যেমন আইস কম্প্রেশন দিল, একটু হালকা আ প্যারাসিটামল বা এই জাতীয় NSAID খেতে পারে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে। যদি এমন হয় যে না এটা দীর্ঘমেয়াদী হচ্ছে, ৭ দিন বা তার অধিক সময় ধরে সমস্যাটি যাচ্ছে না, তখনই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। যে তার কারণটাকে নির্ণয় করে সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া। আর পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে আসলে অবশ্যই প্রয়োজন পড়ে। সেটা ভ্যারি করে যে তার কি ধরনের সমস্যা। যেমন আমরা বেশ কিছু কারণের কথা বলেছি। অনেক সময় দেখা যায় যে রোগগুলা পসিবিলিটিস আছে বা আমরা যখন অ্যাসেসমেন্ট করি, রোগীর ক্লিনিক্যাল হিস্ট্রি নিই, সেখান থেকে
আমাদের যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস হয় তার উপর নির্ভর করে কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন পড়ে। যদি মনে হয় যে তার এ ধরনের অটোইমিউন ডিজিজ বা বাত রোগের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা কিছু প্যাথোলজিক্যাল টেস্ট বা পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলে থাকি। এছাড়া দেখা যায় যে কারো হঠাৎ কোনো আঘাত পেল, পড়ে যেয়ে আঘাত পেল, এই ধরনের হিস্ট্রি থাকলে আক্রান্ত স্থানের এক্স-রে করার প্রয়োজন পড়ে। এরকম ডিজিজ ভেদে বা তার সমস্যা অনুযায়ী সেক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশন এর প্রয়োজন হয়ে থাকে। স্যার ধন্যবাদ জানাচ্ছি। আমি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একজন দর্শকের প্রশ্ন নিতে যাচ্ছি। শাহীন আলম আমাদেরকে প্রশ্ন করেছেন, বয়স ৪০ বছর, হাতের মাংসের মধ্যে অনেক ব্যথা তিনি অনুভব করেন। অনেকগুলো পরীক্ষা-নিরীক্ষা করেছেন কিন্তু কোনো সমস্যা ধরা পড়ছে না। সেক্ষেত্রে তিনি কি ধরনের ওষুধ খেতে পারেন বা কি করতে পারেন সে বিষয়টিতে পরামর্শ চাইছেন আপনার কাছে। জি, ধন্যবাদ শাহীন সাহেব। আপনারা আসলে স্পেসিফিক কি টেস্ট করেছেন বা কি ইনভেস্টিগেশন করেছেন এগুলো আসলে জানা দরকার, এবং যে চিকিৎসকের অধীনে আপনি চিকিৎসা নিয়ে পরীক্ষাগুলো করেছেন, আসলে আমার মনে হয় টোটাল বিষয়টা নিয়েই এটার একটা সলিউশন বা কেন ব্যথাটা হচ্ছে কারণটা নির্ণয় করতে হবে। তো আমার মনে হয় যে আপনি আরেকজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। হয়তো দেখা যায় যে ম্যান টু ম্যান ভেরি করে অনেকের আমরা দেখতে পাই যে রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় অনেক সিনিয়র চিকিৎসকদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে অনেক ব্যস্ততার কারণে অনেক সময় রোগ নির্ণয় সঠিকভাবে হয় না। আপনি আরেকজন আপনার নিকটস্থ বা যাকে দেখিয়েছেন তার সাথে পরামর্শ করে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আরেকজন কারণটা চিকিৎসক। নির্ণয় করে পরবর্তীতে চিকিৎসা পদ্ধতিতে গেলে আমার মনে হয় ওনার জন্য বেটার হবে। কারণ যেহেতু কারণটা তিনি ধরতে পারছেন না, কারণটা নির্ণয় করা গেলে আশা করছি যে তার চিকিৎসা প্রক্রিয়াতে অনেক বেশি সুবিধা হবে। রাইট। ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। স্যার যেমনটি বলছিলাম যে নির্ণয়ের ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা এবং আপনি জানাচ্ছিলেন যে ক্ষেত্র বিশেষে প্রয়োজন পড়তে পারে। সেক্ষেত্রে এই ধরনের রোগীদের ক্ষেত্রে সাধারণত কি ধরনের চিকিৎসা প্রেফার করে থাকেন আপনারা? হ্যাঁ, ধন্যবাদ। চিকিৎসার ক্ষেত্রে আসলে ভ্যারি করে যে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলি যেমন রোগ অনুযায়ী তার চিকিৎসাটা। তো আমরা ইন জেনারেলি যদি বলি মাংসপেশির যে কারণে ব্যথাটা হচ্ছে, যেমন কারো মাসল স্পাজম আছে, মাংসপেশি টাইটনেস হয়ে আছে বা হঠাৎ করে কোনো কিছু ধরে উঠাইতে যেয়ে উনি মাংসপেশিতে আঘাত পেয়েছেন। এইসব ক্ষেত্রে একটু মাসল রিল্যাক্সের প্রয়োজন পড়তে পারে, এবং তাৎক্ষণিকভাবে ওই মাংসপেশিকে রিল্যাক্স করার জন্য ফিজিওথেরাপি একটা ম্যাজিক্যাল রিলিফ দিয়ে থাকে রোগীদের ক্ষেত্রে। আমরা এক্ষেত্রে দেখা যায় যে ফিজিওথেরাপির মাধ্যমে ওই আক্রান্ত জায়গায় একটু ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ এবং কিছু ইলেক্ট্রোথেরাপি ইকুইপমেন্টস এর মাধ্যমে দ্রুত মাসলটাকে আমরা রিল্যাক্স করে ফেলতে পারি। সাথে কিছু সিম্পল এক্সারসাইজ আমরা দিই যাতে এই জিনিসটা রিপিট না হয়। আবার কারো দেখা যাচ্ছে যে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স এর কারণে হচ্ছে। বিশেষ করে সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই যে তার বিশেষ করে রাতে ঘুমের সময় আমরা প্রায়ই দেখি যে অনেকে বলে যে তার মাংসপেশি টেনে ধরছে, এবং এত জোরে মাংসপেশিটা টেনে ধরে যে মনে হয় যে ছিঁড়ে যাবে, এই ধরনের ব্যাপার থাকে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের মধ্যে আমরা দেখতে পাই। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি তাদের ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স বা কারো ক্ষেত্রে পায়ের যে রক্তনালীগুলা রয়েছে সেখানে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হয় না। আবার অনেকে দেখতে পাই যে তার নার্ভ, যেটা কোমর থেকে পায়ের দিকে যে নার্ভ গুলা গেছে সেই নার্ভের উপর চাপ লেগে আছে। তো এইরকম প্রত্যেকটা ক্ষেত্রেই তার কারণটা নির্ণয় করে সেই অনুযায়ী যদি সমাধান করে নেওয়া যায়। যেমন যদি ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে ইলেক্ট্রোলাইটস যে অংশটা ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি হলে ক্যালসিয়াম পূরণ করা, তার যদি পটাশিয়ামের ঘাটতি থাকে সেটাকে পূরণ করা, ম্যাগনেসিয়াম বা অন্যান্য যে উপাদানগুলো থাকে সেগুলো পূরণ করা। এছাড়া যদি ব্লাড সার্কুলেশন এর প্রবলেম হয়, দেখা যায় আমরা অনেক সময় হার্টের ব্লকের কথা দেখতে পাই কিন্তু শুনতে পাই। কিন্তু পায়ের যে রক্তনালীগুলোতে ব্লক হয় বা পায়ের ব্লাড সার্কুলেশন কম হয় সেটা কিন্তু আমরা এখনো অতটা সচেতন নই বা অনেক সময় জানি না। তো সেক্ষেত্রে দেখা যায় একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নিয়ে যদি সেখানে পায়ের রক্তনালীতে ব্লক থাকে সেটাকে সমাধানের জন্য এখন ভালো ব্যবস্থা আছে। হার্টে যেমন আমরা স্টেন্টেনিং করি বা রিং লাগাই, সেক্ষেত্রে পায়ের রক্তনালীতেও এই ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে। অনেক সময় কারো সার্জারির প্রয়োজন পড়তে পারে। আবার যেটা আমরা খুব কমনলি পাই যে আমাদের কোমরের থেকে যে নার্ভটা পায়ের দিকে গেছে, বিশেষ করে লাম্বার স্পন্ডাইলোসিস বা লাম্বার ডিস্ক প্রোল্যাপস বা লাম্বার স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, এই ধরনের রোগে যারা আক্রান্ত থাকেন তাদেরও আমাদের থাইয়ের পিছন দিক থেকে, উরুর পিছন থেকে শুরু করে একেবারে হাঁটুর নিচের মাংসপেশিগুলোতে বিশেষ করে বেশি ব্যথা করে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে এবং হাঁটাচলা করলে ব্যথাটা তীব্র থেকে তীব্রতর হয়। আবার যখন রেস্টে থাকি, বিশ্রামে নিই তখন আবার ব্যথাটা কমে আসে। এ ধরনের উপসর্গ অনেকের থাকে। সেক্ষেত্রে তার কারণটাকে নির্ণয় করা, তার হয়তো কোমরের বা লাম্বোসেক্রাল স্পাইনে একটা এক্স-রে বা এমআরআই করার প্রয়োজন পড়তে পারে। সেই রোগ নির্ণয় সাপেক্ষে
এই ক্ষেত্রেও আমরা বলে থাকি যে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশন এটার মাধ্যমে অনেকাংশেই রিকভার করা যায়। কিন্তু দেখা যায় কিছু, কিছু ক্ষেত্রে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে। তো আসলে এরকম আসলে স্পেসিফিক ভাবে যে রোগটা নির্ণয় হবে সেই নির্ণয়পূর্বক চিকিৎসা এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া দরকার। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি স্যার খুবই চমৎকারভাবে পরামর্শটি আমাদের দিচ্ছিলেন যে চিকিৎসা আসলে কিভাবে করা প্রয়োজন এবং যেমনটি জানাচ্ছিলেন যে আসলে সেটিও নির্ভর করে কারণ এবং কি ধরনের সমস্যা নিয়ে এসেছে রোগীটি তার উপর। স্যার আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার কাছ থেকে পরামর্শ নিব কিন্তু সময় হলো আরেকটি ছোট্ট বিরতির পর। জি, অবশ্যই। দর্শক বিরতির পর ফিরে এসে থাকছে আজকের বিষয়টি নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। সেই পর্যন্ত সাথেই থাকুন। ফিরছি ছোট্ট বিরতি। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে, যেটি প্রচারিত হচ্ছে এনটিভির পর্দায়। দর্শক, মাংসপেশির ব্যথা, কারণ ও চিকিৎসা এই বিষয়টি নিয়ে আজ কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডক্টর এম ইয়াসিন আলী স্যার। স্যারের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আশা করছি আপনাদের কাজে লাগছে। স্যার যেমনটি বলছিলেন চিকিৎসা নিয়ে কথা, চিকিৎসা পর্বে আমরা আমাদের একজন দর্শকের প্রশ্ন আছে, আমরা প্রশ্ন নিতে চাচ্ছি। আমাদেরকে প্রশ্ন করেছেন জামিল হক, লিখেছেন স্যার আমার তার কোন রগে টানের সমস্যা রয়েছে এবং তার ৩৬ বছর বয়স। তিনি সৌদি আরবে আছেন এবং তিনি সেখানে কর্মরত আছেন। স্যার যদি পরামর্শটি দিতেন। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। আমাদের সাধারণত উনি যেটা বলতে চেয়েছেন যে কনুইতে মানে যেটা আমাদের এলবো জয়েন্ট থেকে শুরু করে আমাদের কিছু টেন্ডন যেটা আঙ্গুলের দিকে চলে আসে, এটাকে মেডিকেল ভাষায় আমরা ল্যাটেরাল ইপিকন্ডাইল বলি। এখান থেকে একটা মাংসপেশি টেন্ডন যেটা আমাদের আঙ্গুলের দিকে আসে, এটাতে অনেক ক্ষেত্রে ব্যথা হয়। উনি সম্ভবত রাজমিস্ত্রি কাজ করেন বা এই ধরনের কাজের সাথে যারা সংশ্লিষ্ট থাকে, রিপিটেটিভলি আমাদের এই টেন্ডনটাতে আঘাত হয় এবং সেক্ষেত্রে এই রোগটাকে আমরা ল্যাটেরাল ইপিকন্ডাইলাইটিস বলি এবং এই রোগটা সাধারণত ক্রিকেট বা হকি বা এবং যারা টেনিস খেলে এই ধরনের প্লেয়ারদের বেশি হয়ে থাকে বলে এই রোগটাকে টেনিস এলবো বলা হয়ে থাকে। তো আমি বলব যে উনি নিকটস্থ যেহেতু বাইরে থাকেন, ওখানে একটা মেডিকেল সেন্টারে যাবে এবং সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে আশা করি এই ক্ষেত্রে ওষুধের পাশাপাশি একটু ফিজিওথেরাপি চিকিৎসা খুবই মানে ভূমিকা পালন করে এই রোগ থেকে মুক্তি পেতে। সাথে, সাথে হাতটাকে একটু বিশ্রামে রাখা এবং কিছু কাজের ক্ষেত্রে আমরা সতর্কতার কথা বলি। যেমন আমরা হাত দিয়ে ভারী কিছু ওঠানো, আমরা কাপড়-চোপড় চিপা বা একটা কাজ রিপিটেটিভলি করা, সেক্ষেত্রে একটু বিশ্রাম দেওয়া। এইগুলি মেনে চললে আশা করি এই সমস্যা থেকে উনি মুক্তি পাবেন। ধন্যবাদ জানাচ্ছি স্যার পরামর্শটি দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন এনএইচ হিট তালুকদার, লিখেছেন সবসময় ঘাড়ে পেইন হয় আর নিচের দিকে তাকিয়ে কোনো কাজ করলেও এই পেইনটি বেশি হয়, সেটা কেন হয় এবং তিনি জানতে চাইছেন, বয়স তার ২৭ বছর। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আসলে এই ঘাড়ের যে মাংসপেশিগুলা রয়েছে এটাই মূলত আমাদের আ যখন আমরা দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করি বা দীর্ঘক্ষণ লেখালেখি করি, কম্পিউটারে কাজ করি, প্রত্যেকটা ক্ষেত্রে এই মাংসপেশিগুলা আস্তে, আস্তে অনেক সময় একই পজিশনে কাজ করার কারণে স্টিফ হয়ে যায়। যেমনটি মাথার ওজন আমাদের ক্যারি করে এই ঘাড়ের মাংসপেশিগুলা, আমাদের যে স্পাইনটাকে ধরে রাখে। যখন আমরা একই পজিশনে দীর্ঘক্ষণ বসি বা দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করি, তখন এই মাথার ওজনটা গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে বেড়ে যেতে থাকে। গ্র্যাভিটি তার নিচের দিকে টানতে থাকে এবং এই মাংসপেশিগুলা তখন আর হোল্ড করে রাখতে পারে না। সেক্ষেত্রে এই ধরনের ব্যথা হয়। আমি বলব যে আপনি আপনার পোশ্চারটাকে একটু চেঞ্জ করেন। দীর্ঘক্ষণ কাজ করার ক্ষেত্রে আমরা বলি ০.৫ ঘন্টা ৪০ মিনিট পর একটু ব্রেক নেওয়া সম্ভব হলে সেটা নিবেন। সাথে, সাথে আপনি মনিটরে বা কম্পিউটারে, ডেস্কটপে যেটাতেই কাজ করেন, একটু আই লেভেল করে নিবেন যাতে খুব বেশি ঝুঁকে আপনার কাজ করতে না হয়। পাশাপাশি এই যে ব্যথা হচ্ছে এটার জন্য আপনি নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হন। সে চিকিৎসক আপনাকে এই সমস্যার কারণটাকে নির্ণয় করে আপনাকে একটা সঠিক চিকিৎসা ব্যবস্থা দিবেন। স্যার ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে পরবর্তী প্রশ্ন করেছেন মাহবুব আলম, লিখেছেন মাঝে মধ্যে শুয়ে থাকা অবস্থায় পায়ের রগে টান লাগে, সেক্ষেত্রে করণীয় কি? স্যার এই সমস্যাটি অনেকের ক্ষেত্রেই কমনলি হয়ে থাকে।
হ্যাঁ, আমি এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ আগে একটা রোগীর উত্তরে বলেছি, তারপরে আবার দর্শকের জন্য বলছি যে আসলে এই পায়ের পিছনের যে মাংসপেশি, এটা অনেক সময় ঘুমের মধ্যে অনেকেই এই ধরনের কমপ্লেইন করে। তো এটা অনেক সময় দেখা যায় যে আমাদের পোস্টারাল কারণে হয়, যে শোয়ার বিছানা যদি খুব বেশি সফট হয় বা নরম হয় সেক্ষেত্রে এরকম হতে পারে। কারো ক্ষেত্রে দেখা যায় শরীরে ইলেক্ট্রোলাইটস এর ইমব্যালেন্স এর কারণে হতে পারে। ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস এই জাতীয় কিছু জিনিসের ঘাটতিজনিত কারণে হতে পারে। কারো ক্ষেত্রে দেখা যায় যে পায়ের যে রক্তনালীগুলা রয়েছে সেই রক্তনালীগুলার সঠিক রক্ত সরবরাহ সঠিকভাবে না হলে সেক্ষেত্রে এরকম হতে পারে। আবার কারো হতে পারে যে কোমর থেকে যে নার্ভ গুলো পায়ের দিকে গেছে সেই নার্ভের উপর চেপে থাকলে এই ধরনের সমস্যা হতে পারে। তো দর্শক, আপনি কি কারণে হচ্ছে এটা আপনার নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হন, যিনি এটাকে অ্যাড্রেস করবেন বা নির্ণয় করে সেই অনুযায়ী আপনাকে একটা সঠিক গাইডলাইন বা চিকিৎসা দিবেন। ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমাদেরকে নিলয় আহমেদ নিপু তিনি যে প্রশ্নটি করেছেন তিনি আমাদেরকে সৌদি আরব থেকে দেখছেন। আমি আপনার উদ্দেশ্যে জানাতে চাই আমাদের আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সেই বিষয়টির সাথে আপনার প্রশ্নটি যাচ্ছে না। এই কারণে আমরা দুঃখ প্রকাশ করছি এবং এই কারণে আপনার প্রশ্নটি আমরা নিতে পারছি না। আচ্ছা, আমি পরবর্তী যে দর্শকের প্রশ্নটি দেখতে পাচ্ছি, তিনি আমাদেরকে প্রশ্ন করেছেন। আচ্ছা, পরবর্তীতে আমাদেরকে যে দর্শকরা প্রশ্ন করেছেন আমাদেরকে তারা দেখছেন এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন। স্যার আমি একটু আসি যে ফিজিওথেরাপির বিষয় নিয়ে অনেকেই আছে যে জানতে চায় যে ফিজিওথেরাপি আসলে অনেক ধরনের ভূমিকা রাখে এবং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমরা জানি। এই ধরনের ব্যথা প্রশমিত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে মাংসপেশিতে ব্যথা কিভাবে নিরাময়ে কাজ করছে স্যার আপনার কাছ থেকে একটু জেনে নিব। জি, ধন্যবাদ। আসলে ব্যথানাশক যেকোনো ওষুধের ক্ষেত্রেই আমরা দেখি যে আ বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তো এই ধরনের সমস্যায় মাংসপেশির ব্যথা হোক বা জয়েন্টের ব্যথা হোক বা বিভিন্ন আর্থ্রাইটিস রিলেটেড ব্যথার ক্ষেত্রে আমরা ব্যথানাশক ওষুধটাকে একটু এভয়েড করতে চেষ্টা করি বা বলি। সাময়িকভাবে খেলেও দীর্ঘমেয়াদী এটা খাওয়া যায় না। কারণ এর অনেক রকম সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। সেসব ক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে যদি আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি, সেটা চেষ্টা করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো এইসব ক্ষেত্রে যেমন মাংসপেশিতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রেন জনিত কারণে হয় বা কারো ক্ষেত্রে দেখা যায় মাসল স্পাজম হচ্ছে। তো আসলে এই স্পাজম গুলা লোকালি হয়ে থাকে এবং এটাকে লোকালি যদি আমরা ট্রিটমেন্টটা করি সেক্ষেত্রে দ্রুত এটা থেকে রিলিফ পাওয়া যায়। যেমন আমরা সিস্টেমিক ভাবে একটা মাসল রিল্যাক্সেন্ট খাবো, সেটা নার্ভ গুলাকে আ স্টিমুলেট করে আস্তে মাসলটাকে রিল্যাক্স করবে, সেটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার। অথচ ফিজিওথেরাপি কিন্তু দ্রুত সেই জায়গাটাকে আমরা এক ধরনের ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ এর মাধ্যমে দ্রুত মাসলটাকে রিলিজ করে দিতে পারি এবং দ্রুত রিলিজ বা সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। তো ঠিক তেমনই ভাবে যে কারণেই কারণটা নির্ণয় হোক, সেক্ষেত্রে ফিজিওথেরাপি মাধ্যমে ওই কারণটাকে রিলিভ করার জন্য আমাদের কিছু মেকানিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে, কিছু থেরাপিউটিক এক্সারসাইজ আছে, কিছু ইলেক্ট্রোথেরাপি। তো এরকম কয়েকটা ভাগে আমরা ভাগ করি। সেই জিনিসগুলা যদি দ্রুত এপ্লাই করা যায়, রোগী যেমন দ্রুত সমস্যা থেকে সমাধান হয়, পাশাপাশি তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্যান্য সাইড ইফেক্ট থাকে না। তো এইজন্য ফিজিওথেরাপির মাধ্যমে যদি আমরা এই মাংসপেশির সমস্যা ব্যথাগুলাকে নিরাময় করতে পারি, একটা রোগীর জন্য এবং চিকিৎসক উভয়ের জন্য কিন্তু এটা খুবই একটা সাশ্রয়ী এবং সহজলভ্য এবং পার্শ্ব রোগীর প্রতিক্রিয়াবিহীন জন্য একটা খুবই চিকিৎসা। রেজাল্টফুল একটি বিষয় হবে এবং প্রতিকারের বিষয়টি আসলে চলে আসবে। স্যার আমরা আসলে সবসময় বলি যে রোগটি হওয়ার আগে যদি রোগটিকে কোনোভাবে না হওয়া যায় বা প্রতিকার করা যায় বা প্রিভেন্ট করা যায় সেক্ষেত্রে আমরা জানি যে অনেকাংশেই মানুষ বা রোগী বা যারাই বলি না কেন তারা লাভবান হতে পারে। সেক্ষেত্রে প্রতিকারের উপায়টি কি এবং প্রতিকারের জন্য আসলে কি করণীয় প্রয়োজন? জি, ধন্যবাদ। আমরা প্রতিরোধের কথা যদি বলি, প্রতিরোধের কথার ক্ষেত্রে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। আমরা বলি হঠাৎ করে যেকোনো কাজ করতে গেলে বা খেলাধুলা করতে গেলে একটু ওয়ার্ম আপ করে নেওয়া, একটু স্ট্রেচিং করে নেওয়া। সেক্ষেত্রে মাংসপেশির এই ধরনের ব্যথা বা ইয়ে থেকে আমরা এড়িয়ে চলতে পারি। এবং দ্বিতীয়ত শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। আমরা যদি মাত্রা অতিরিক্ত ওজন হয়, স্থূলতা হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা কাজেই আমাদের মাংসপেশির উপর চাপ পড়ে। সেক্ষেত্রে এই ধরনের ব্যথা হতে পারে। তৃতীয়ত একটু লিকুইড বা তরল খাবার, পানি এগুলো পর্যাপ্ত পরিমাণে পান করা। এগুলোর মাধ্যমে আমাদের ইলেক্ট্রোলাইটস ইমব্যালেন্স থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। চতুর্থত কিছু ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস এই জাতীয় খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখা। সাথে
প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে ৫ দিন আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, এক্সারসাইজ করা। কেউ যদি হাঁটতে পারে সেটা তার জন্য ভালো। না হলে সাইকেলিং, সুইমিং যেকোনো ওয়েতে আমাদের ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। মাংসপেশি লিগামেন্ট গুলাতে যাতে ব্লাড সার্কুলেশন পর্যাপ্ত হয় সেই ব্যবস্থা করা। তো ওভারঅল এই জিনিসগুলা মেনে চললে দেখা যায় যে অনেকাংশে এই ধরনের মাংসপেশি ব্যথা থেকে আমরা নিজেদেরকে প্রতিরোধ করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। আজকের আলোচনার বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং যেমনটি বলছিলাম যে মাংসপেশির ব্যথা যেহেতু খুবই ভোগান্তিদায়ক হয় এবং যন্ত্রণাদায়ক হয়, আশা করছি আজকের এই পরামর্শগুলো আমাদের যারা দর্শকরা দেখেছেন এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের ক্ষেত্রে অনেক উপকারে আসবে। জি, আমরাও তাই আশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হসপিটালের সৌজন্যে স্বাস্থ্য কথা আয়োজনটিতে এতক্ষণ ধরে কথা হচ্ছিল মাংসপেশির ব্যথার কারণ ও চিকিৎসা নিয়ে। পরামর্শ দেওয়ার জন্য আমাদের সাথে বরাবরের মতো উপস্থিত ছিলেন ডক্টর এম এ ইয়াসিন আলী স্যার। স্যারের চমৎকার পরামর্শ এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে সে প্রত্যাশা রাখছি। পরবর্তী সপ্তাহে আবারও ফিরে আসবো নতুন একটি টপিক নিয়ে এবং আমাদের সাথে ডক্টর এম এ ইয়াসিন আলী স্যার থাকবেন। তার পরামর্শগুলো আশা করছি আপনাদের কাজে লাগবে। দর্শক, সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ সবাইকে।